প্রিয় শিক্ষার্থী, একতরফা দাখিলা পদ্ধতি দশম অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। ভূমিকা: হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত পদ্ধতি হল দুতরফা দাখিলা পদ্ধতি। হিসাব বিজ্ঞানের জ্ঞান ছাড়া এ পদ্ধতিতে হিসাব রাখা কষ্টসাধ্য। তাছাড়া দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ ব্যয় সাপেক্ষ। কাজেই হিসাব বিজ্ঞানের যথার্থ জ্ঞানের অভাবে এবং ব্যয় হ্রাসকল্পে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ না করে নিজস্ব নিয়মে এবং দেশীয় ধাঁচে ত্রুটিপূর্ণ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে। একেই একতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। একতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে হিসাবভুক্ত করা হয় না, কেবলমাত্র ব্যক্তিবাচক এবং সম্পত্তিবাচক হিসাব সমূহ সংরক্ষণ করা হয়। ফলে এ পদ্ধতির মাধ্যমে ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানা যায় না। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যতীত এ পদ্ধতিতে হিসাব রক্ষণ করা যায় বিধায় ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানে এ পদ্ধতি যথেষ্ট জনপ্রিয়। এ অধ্যায়ে একতরফা পদ্ধতিতে কিভাবে ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয় করা যায় সে বিষয়ে আলোচনার পাশাপাশি একতরফা দাখিলা পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তর করে কিভাবে ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ধারণ করা যায় তা আলোচনা করা হয়েছে। একতরফা দাখিলা পদ্ধতির অর্থ এবং সংজ্ঞা: যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নীতিমালা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা হয় না তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা পদ্ধতি বলতে কোনো পদ্ধতির অস্তিত্ব নেই। এটি একটি অসম্পূর্ণ হিসাব রক্ষণ পদ্ধতি। প্রফেসর এইচ ব্যানার্জির মতে, এনি সিস্টেম হুইচ ইগনোরস দ্য টু-ফল্ড অ্যাসপেক্ট অফ এস ট্রানজাকশন ইজ টার্মড অ্যাজ সিঙ্গেল এন্ট্রি। অর্থাৎ লেনদেনের দ্বৈত সত্তা পরিহার করে যে পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয় তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। এখন আমি একতরফা দাখিলা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য তুলে ধরব। 1. অপূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি। 2. অনির্ভরযোগ্য হিসাব পদ্ধতি। 3. অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি। 4. নামিক হিসাবভুক্ত করা হয় না। 5. লেনদেনের দ্বৈত সত্তা উপেক্ষা করা হয়। 6. মিশ্র হিসাব ব্যবস্থা। 7. রেওয়ামিল প্রস্তুত করা সম্ভব নয়। 8. সমাপনী এবং প্রারম্ভিক মূলধনের ভিত্তিতে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। 8. সঠিক আর্থিক অবস্থা নির্ধারণ করা অসম্ভব। 9. গোপনীয়তা রক্ষা করা যায়। 10. সকলের নিকট গ্রহণযোগ্য নয়। 11. আন্তর্জাতিক স্বীকৃতি নেই। 12. সকল ব্যবসায়ের জন্য যোগ্য নয়। 13. আইনগত স্বীকৃত নেই, ইত্যাদি। এখন আমি একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রগুলো তুলে ধরব। সাধারণত ক্ষুদ্র আয়তনের প্রতিষ্ঠান যাদের হিসাব রাখার বিষয়ে কোনো জবাবদিহিতা নেই, এ সকল প্রতিষ্ঠান একতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে হিসাব নিকাশ সম্পন্ন করে থাকে। উদাহরণস্বরূপ মুদি দোকান, স্টেশনারি, সেলুন দোকান, দর্জির দোকান, কাপড়ের দোকান, ফটোকপির দোকান, ছোটোখাটো হোটেল ইত্যাদি ছোট আয়তনের যে কোনো প্রতিষ্ঠান একতরফা দাখিলা পদ্ধতির হিসাব সংরক্ষণ করে থাকে। এখন আমি একতরফা দাখিলা পদ্ধতির কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা তুলে ধরব। 1. অসম্পূর্ণ হিসাব পদ্ধতি। 2. অনির্ভরযোগ্য হিসাব পদ্ধতি। 3. অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি। 4. লেনদেনের দ্বৈত সত্তা উপেক্ষা করা হয়। 5. সঠিক লাভ লোকসান সম্ভব নয়। 6. ভুল ও জালিয়াতির সম্ভাবনা। 7. সর্বজন নীতিমালার অনুপস্থিতি। 8. ব্যয় নিয়ন্ত্রণের সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায় না। 9. তুলনামূলক বিশ্লেষণ করা যায় না, ইত্যাদি। এখন আমি একতরফা পদ্ধতির কিছু সুবিধা বলবো। একতরফা দাখিলা পদ্ধতি অবৈজ্ঞানিক এবং অসম্পূর্ণ হিসাব পদ্ধতি হওয়া সত্ত্বেও এর কিছু ব্যবহারিক সুবিধা রয়েছে। 1. সহজভাবে আর্থিক ফলাফল নির্ণয় করা যায়। 2. হিসাব রক্ষণে পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন হয় না। 3. শ্রম এবং অর্থের সাশ্রয় হয়। 4. মালিকের ইচ্ছামাফিক হিসাব রক্ষণ করা যায়।
5 গোপনীয়তা রক্ষা করা যায়। 6 সর্বোত্তম বিকল্প পদ্ধতি হিসাবে এটা ব্যবহার করা যায়। এখন আমি একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত বইসমূহ ধারণা দিব। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি অনুসরণ করা হয় না। ফলে এ পদ্ধতিতে কি হিসাব বই সংরক্ষণ করা হবে তার সুনির্দিষ্ট করা নাই। তবে অধিকাংশ ক্ষেত্রে নিম্নোক্ত হিসাবের বইসমূহ সংরক্ষণ করা হয়: 1 পাওনাদার বা প্রদেয় হিসাব, 2 দেনাদার বা প্রাপ্য হিসাব, 3 নগদান বই, 4 প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, 5 প্রদেয় বিল বা প্রদেয় নোট, 6 ক্রয় বই, 7 বিক্রয় বই, 8 ক্রয় ফেরত বই, 9 বিক্রয় ফেরত বই, 10 স্থায়ী সম্পদ রেজিস্টার বই ইত্যাদি সংরক্ষণ করা হলেও নামিক সংক্রান্ত কোনো লেনদেন সংরক্ষণ করা হয় না। এখন আমি একতরফা দাখিলা পদ্ধতি এবং দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে পার্থক্য তুলে ধরব। যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে দুবার লিপিবদ্ধ করা হয়, একবার একটি হিসাবের ডেবিট দিকে এবং আরেকবার অন্য হিসাবের ক্রেডিট দিকে, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। অন্যদিকে যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি পূর্ণাঙ্গ অনুসরণ করা হয় না, তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। নিম্নে পার্থক্যগুলি উল্লেখ করা হলো: 1 সংজ্ঞাগত পার্থক্য, 2 দ্বৈত সত্তা, 3 নামিক হিসাব, 4 গাণিতিক বিশুদ্ধতা, 5 লাভ ক্ষতি নির্ণয়, 6 গোপনীয়তা, 7 ব্যয়বহুল, 8 ব্যয় নিয়ন্ত্রণ ইত্যাদি উল্লেখযোগ্য। এখন আমি একতরফা দাখিলা পদ্ধতি হলো একতরফা, দুতরফা ও বিনা দাখিলার একটি সংমিশ্রণ, এই জিনিসটা ব্যাখ্যা দিব। যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা হয় না, তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক ও সম্পদবাচক হিসাবসমূহ যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় না, কিন্তু নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। ফলে এই পদ্ধতিতে কিছু লেনদেনের এক পক্ষকে লিপিবদ্ধ করা হয়, যেমন দেনাদার করিমের নিকট 2000 টাকা পাওয়া গেল, এক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, দেনাদার করিম হিসাব ক্রেডিট করা হয়। এ পদ্ধতিতে নামিক হিসাব লিপিবদ্ধ করা হয় না, অর্থাৎ এ পদ্ধতিতে কিছু লেনদেন এক পক্ষকে লিপিবদ্ধ করা হয় এবং কিছু লেনদেন উভয় পক্ষকে লিপিবদ্ধ করা হয় এবং কিছু লেনদেন উভয় পক্ষকে লিপিবদ্ধ করা হয় না। কাজেই বলা যায় একতরফা দাখিলা পদ্ধতি হলো একতরফা, দুতরফা এবং বিনা দাখিলার একটি সংমিশ্রণ পদ্ধতি। এখন আমি সম্পূর্ণ একতরফা দাখিলা পদ্ধতি তুলে ধরব। পিওর সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। সম্পূর্ণ একতরফা দাখিলা পদ্ধতিতে কারবারের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য লাভ ক্ষতি বিবরণী এবং কারবারের আর্থিক অবস্থা নির্ধারণের জন্য বিষয় বিবরণী তৈরি করা হয়। প্রথম ধাপে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হয়। প্রারম্ভিক মূলধনের সংজ্ঞা দিচ্ছি: বছরের শুরুর সম্পদ থেকে বছরের শুরুর দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন পাওয়া যায়। এখন আমি সমাপনী মূলধনের সংজ্ঞা দিচ্ছি: বছরের শেষের সম্পদ থেকে শেষের দায়সমূহ বাদ দিলে সমাপনী মূলধন পাওয়া যায়। অর্থাৎ অঙ্কে বছরের শুরুতে সম্পদ এবং দায় এবং বছরের শেষের সম্পদ এবং দায় থাকবে। সম্পদসমূহ: হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, অগ্রিম ভাড়া, বিনিয়োগ, মজুত পণ্য, বিবিধ দেনাদার, অনাদায়ী আয়, আসবাবপত্র, সরঞ্জাম, কলকব্জা ও যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, মোটর গাড়ি, ভূমি ও দালান ইত্যাদি স্থায়ী ও চলতি সম্পদ দেওয়া থাকবে। দায়সমূহ: বকেয়া খরচ, অগ্রিম আয়, ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় বিল, পাওনাদার, ব্যাংক ঋণ ইত্যাদি চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দেওয়া থাকবে। উক্ত সম্পদ ও দায়ের পার্থক্য থেকে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন বের করতে হবে। এখন আমি দ্বিতীয় ধাপে
লাভ লোকসান বিবরণী কীভাবে প্রস্তুত করা হয় তুলে ধরব। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ধারণের পরে লাভ ক্ষতি বিবরণী তৈরি করা হয়। দুটি পদ্ধতিতে লাভ লোকসান বিবরণী তৈরি করা যেতে পারে। 1. প্রচলিত পদ্ধতি। 2. আধুনিক পদ্ধতি। 1. প্রচলিত পদ্ধতিতে লাভ লোকসান বিবরণী তৈরিকরণ। এক্ষেত্রে টি ছকের মতো করে ডান দিকে সমাপনী মূলধন থাকবে এবং এর নিচে থাকবে উত্তোলনের সুদ, অনাদায়ী আয়, অগ্রিম খরচ ইত্যাদি, এবং বাম দিকে থাকবে প্রারম্ভিক মূলধন, এর নিচে থাকবে অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বকেয়া খরচ, অগ্রিম আয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদারের বাটা সঞ্চিতি, অবচয়সমূহ ইত্যাদি। অর্থাৎ দুই দিকে যোগ ফলের পার্থক্য দিয়ে নিট লাভ বা নিট ক্ষতি নির্ধারণ করা হয়। যদি ডান দিকের যোগফল বেশি হয় তবে নিট লাভ হবে এবং বাম দিকের যোগফল বেশি হলে নিট ক্ষতি হবে। এর মাধ্যমে লাভ লোকসান বিবরণী সমাপ্তি হবে। 2. আধুনিক পদ্ধতিতে লাভ লোকসান বিবরণী তৈরিকরণ। অর্থাৎ খাড়াখাড়ি পদ্ধতিতে 3টি টাকার ঘর তৈরি করা হয়। আধুনিক পদ্ধতিতে উপরে বর্ণিত ডান দিকের আইটেমসমূহ উপরে থাকবে এবং বাম দিকের আইটেমসমূহ নিচে থাকবে এবং পার্থক্য নেট লাভ বা ক্ষতি হবে। এখন আমি তৃতীয় ধাপ, কারবারের আর্থিক অবস্থার বিবরণী। দুতরফা দাখিলা পদ্ধতিতে কারবারের আর্থিক অবস্থা নির্ধারণের জন্য কারবারের সম্পদ, দায়, মূলধনের ভিত্তিতে যে বিবরণী তৈরি করা হয় তাকে উদ্ধৃতপত্র বলে। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পদ, দায় এবং মূলধনের বিস্তারিত হিসাব যথাযথভাবে সংরক্ষিত না হয় উদ্ধৃতপত্র তৈরি করা সম্ভব নয়। এক্ষেত্রে উদ্ধৃতপত্রের বিকল্প হিসাবে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং অনুমান ভিত্তিক সম্পদ ও দায় ও মূলধন নিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে বিষয় বিবরণী বলে। এই বিষয় বিবরণী দুইটি ভাবে তৈরি করা যায়। 1. প্রচলিত পদ্ধতি। 2. আধুনিক পদ্ধতি। 1. প্রচলিত পদ্ধতিতে বিষয় বিবরণী প্রস্তুত প্রণালী। এক্ষেত্রে টি ছকের মতো ডান দিকে বছরের শেষের সকল সম্পদ থাকবে, অর্থাৎ সম্পত্তিসমূহ যেমন হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, বিনিয়োগ, মজুত পণ্য, দেনাদার, বাদ সঞ্চিতি, অনাদায়ী আয়, আসবাবপত্র বাদ অবচয়, যন্ত্রপাতি বাদ অবচয়, কলকবজা বাদ অবচয়, ইজারা সম্পত্তি বাদ অবচয়, মোটর গাড়ি বাদ অবচয়, ভূমি ও দালান বাদ অবচয় ইত্যাদি। আর বাম দিকে থাকবে বছরের শেষের সকল দায়সমূহ, যেমন বকেয়া খরচ, অগ্রিম আয়, ব্যাংক জমাতিরিক্ত, বিবিধ পাওনাদার, পদে বিল, ব্যাংক ঋণ, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ মূলধনের সুদ যোগ নিট লাভ বাদ নিট ক্ষতি বাদ উত্তোলনের সুদ ইত্যাদি। অর্থাৎ ডান দিক এবং বাম দিকের যোগফল সমান হবে। এর মাধ্যমে একতরফা দাখিলা পদ্ধতির বিষয় বিবরণী সমাপ্তি হবে। 2. আধুনিক পদ্ধতিতে হিসাব বিবরণী প্রস্তুতকরণ। আধুনিক পদ্ধতিতে নিয়মে উপরে বর্ণিত সম্পত্তিসমূহ খাড়াখাড়িভাবে উপরে থাকবে এবং দায়সমূহ নিচে থাকবে এবং সম্পদ ও দায়সমূহ সমানে মিলে যাবে। এভাবে আধুনিক পদ্ধতিতে একতরফা দাখিলা পদ্ধতির বিষয় বিবরণী সমাপ্তি হবে। তো সবাইকে ধন্যবাদ। এরপর আমি দ্বিতীয় ধাপ তুলে ধরছি।